জাদুর কাঁঠাল বাড়ি। আর আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই কাঁঠাল বাড়িতেই থাকবে। মা, ও মা, আমি একটু খেলতে যাই, একটু পরেই চলে আসব। একটু পরে তো আবার সন্ধ্যা হয়ে যাবে। মা, আমি টুম্পার সাথে খেলা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসব। তুই টুম্পার সাথে খেলা করতে যাবি? আচ্ছা যা, তবে কোনো ঝগড়া যেন না লাগে। জানিস তো একদিন বিনা কারণে তোর ঝর্ণা কাকি আমাদের সাথে কতই না ঝগড়া করলো। তাই বলছি একটু সাবধানে থাকবি, কেমন? এরপর টয়া খুশি মনে খেলতে চলে যায়। আর একটু পরেই টয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। হ্যাঁ রে মা টয়া, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? তুই তো বলেছিলি টুম্পার সাথে খেলা করতে যাবি। তাহলে কি টুম্পা তোকে মেরেছে? বল মা, বল। জানো মা, টুম্পা আমাকে কি বলেছে? ও নাকি আমার সাথে কোনোদিন খেলবে না, কারণ আমি নাকি অপয়া, অলক্ষী। আমার সাথে খেলা করলে নাকি ওর বিপদ হতে পারে। এইসব কথা নাকি ওকে ওর মা বলেছে। আরও কি বলেছে জানো মা? আমি জন্মের আগে আমার বাবা মারা গিয়েছে বলে আমি নাকি আমার বাবার মাথা খেয়ে এসেছি। না না সোনা, তুই আর কাঁদিস না। আর ওদের কথাতে তুই কোনো কষ্ট পাস না মা। ওরা তো তোকে মিথ্যে কথা বলেছে। চল তো মা, সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি আমাদের। যা রান্না করেছি তা মা আর মেয়ে মিলে চল এক্ষুনি খেয়ে নেই। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে খাবার খেতে থাকে। এরপর রাত হলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে দিন কাটাতে থাকে। ও মা, তুমি এইভাবে বসে বসে মন খারাপ করে কি ভাবছো শুনি? তেমন কিছু না রে মা, সামনেই তো শীতকাল চলে এসেছে, আর আমাদের ঘরের অবস্থাও তেমন একটা ভালো না। এই শীতে তোকে নিয়ে এই ভাঙা ঘরে কিভাবে থাকবো? তাই শীত আসার আগেই যে কোনো উপায়ই হোক আমাকে ঘরটা ঠিক করতে হবে। অন্যদিকে ঝর্ণা শিয়ালিনীর সাথে বাঘিনীর ছিল খুবই ভাব। তারা দুইজন সর্বদা চিন্তা করত কার ক্ষতি করা যায়। শেফা শিয়ালিনীর সাথে ঝর্ণা শিয়ালিনীর ঝগড়া লাগার পর থেকে বাঘিনীও শেফা শিয়ালিনীকে পছন্দ করত না। হ্যাঁ রে মনিকা, আমি এইমাত্র শেফাদের বাড়ির সামনে দিয়ে আসলাম। আমি জানলা দিয়ে উকি দিয়ে শুনতে পেলাম যে ও নাকি শীত আসার আগেই ওদের সেই ভাঙ্গা ঘরটাকে মেরামত করে ফেলবে। আমি কি ভেবেছি জানিস? আমি ভেবেছি যে ওরা যখন রাতে ঘুমিয়ে থাকবে ঠিক সেই মুহূর্তে তুই আর আমি গিয়ে ওদের ঘরটাকে আগুন জ্বালিয়ে দেব। ওরা মা মেয়ে যেন আগুনে পুড়ে মরে থাকে। বুদ্ধিটা কেমন দিলাম রে ঝর্ণা? বাবা, তোমার বুদ্ধিটা তো দারুণ হয়েছে বাঘিনী দিদি। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবে এখন। অনেক পার বেড়েছে ওর। ওর কত বড় সাহস! ওই আমার সাথে ঝগড়া করে ওই চিনে আমাকে? দাঁড়াও, এখন খালি অপেক্ষা করার পালা, এরপর বুঝবে আমি কি জিনিস। বাঘিনী আর ঝর্ণা শিয়ালিনী যখন কথা বলছিল ওদের পাশ দিয়ে আসছিল সাথী শিয়ালিনী। ও, তোমরা অন্যের ক্ষতির জন্য ফন্দি পাচ্ছ? তোমাদের কথাবার্তিতে আমার বুঝতে বাকি রয়নি কিছু। এই কথা বলে সাথী ওদেরকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। একদিন রাতে শেফা তার মেয়ে টয়াকে নিয়ে ঘুমিয়েছিল। চল রে ঝর্ণা, তাড়াতাড়ি কর, কেউ দেখার আগেই আমরা আমাদের কাজটা সেরে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর বাঘিনী ও ঝর্ণা শিয়ালিনী শেফা শিয়ালিনীর ঘরে আগুন জ্বালিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়।
বাঁচাও বাঁচাও। এরপর শেফা শিয়ালিনী অনেক কষ্টে তার মেয়ে টয়াকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাড়িটা যে সম্পূর্ণ পুড়ে গেল রে মা, এখন আমরা কোথায় থাকবো, কি বা খাবো, কিছুই তো ভেবে পাচ্ছি না। কি এই চুড়িটা তো দেখছি ঝর্ণা ভাবির, তাহলে কি ওই আমার বাড়িতে আগুন জ্বালালো? কিন্তু ও তো একা একা আমার বাড়িতে আগুন জ্বালাতে পারবে না, তাহলে কি ওর বান্ধবী বাঘিনীকে নিয়ে এসেছিল সাথে করে? সে ওরা যাই করুক না কেন, ওদের শাস্তি সৃষ্টিকর্তা নিজের হাতে দেবে একদিন। এরপর শেফা হাঁটতে হাঁটতে তার মেয়েকে নিয়ে বনের ভিতরে চলে যায়। এমন সময় তারা বনের মধ্যে একটি প্রজাপতিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আর প্রজাপতির এরকম অবস্থা দেখে শেফা শিয়ালিনী বন থেকে কিছু জড়িবুটি এনে প্রজাপতির ক্ষত স্থানে লাগিয়ে দেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যে আমার জীবন বাঁচিয়েছো। আসলে এক ত্রান্তিক আমাকে তার জাদুবিদ্যা দ্বারা আটকে রেখেছিল। আমি সেই আটকখানা থেকে অনেক কষ্টে পালিয়ে এসে এখানে আহত অবস্থায় পড়েছিলাম। আচ্ছা শেফালি, তোমার মনটা এত খারাপ কেন? আর তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফা শিয়ালিনী পরীটাকে তার বাড়ি পড়ে যাওয়ার সকল ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, না না, তোমাদের সাথে তো অনেক অন্যায় হয়েছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর কাঁঠাল বাড়ি, আর আজ থেকে তুমি আর তোমার মেয়ে এই কাঁঠাল বাড়িতেই থাকবে। এই কাঁঠাল বাড়িতে তোমাদের আর কোনো কিছুর অভাব হবে না। তোমাদের প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই এই কাঁঠাল বাড়িতে পেয়ে যাবে। আর এই বাড়িতে যত খাবার মজুত আছে সেই খাবার কখনোই ফুরোবে না। আমি এখন আসি। আর জাদুর কাঁঠাল বাড়ি দেখে শেফা আর টয়া অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে শেফা তার মেয়ে টয়াকে নিয়ে সেই কাঁঠাল বাড়িতে থাকতে শুরু করে। অন্যদিকে জঙ্গলে অনেক শীত পড়াতে সব পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত শীত পড়ার কারণে কেউই যথেষ্ট পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে না। মা, ও মা, জানো বনের না খুবই খারাপ অবস্থা। খাবারের অভাবে সকল পশু পাখিরা মারা যাচ্ছে। আমি এই এখনই দেখে আসলাম, ঝর্ণা কাকি, মনিকা কাকি, বাঘিনী কাকি, সাথী কাকি সবাই অসুস্থ হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে। এইসব তুই কি বলছিস রে মা? চল তাহলে তাড়াতাড়ি আমরা বনে গিয়ে ওদেরকে নিয়ে হাসপাতালে যাই। বেশি দেরি হলে যে ওরা ওইখানেই মারা যাবে। এরপর শেফা আর তার মেয়ে জয়া মিলে সবাইকেই হাসপাতালে নিয়ে যায়, আর সবাইও সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে ঝর্ণা শিয়ালিনী বলে, বোন শেফা, তুমি আমাদের ক্ষমা করে দাও গো। সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করেছি, আর তোমাকে কথা শোনানোর জন্য ফন্দি পেতেছি। আর সেদিন রাতেও তোমার বাড়িতে আমরাই আগুন দিয়েছিলাম গো। হ্যাঁ রে শেফা বোন, এই সকল বুদ্ধি সব আমারই ছিল। আমাদের তুই ক্ষমা করে দে রে বোন। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কি বা খাবো? আমাদের তো আবার বনে গেলে অতিরিক্ত শীত আর খাবারের অভাবে আবার মারা যেতে হবে। এই সমস্ত কথা নিয়ে তোমরা আর ভেবো না। এখন আমার সঙ্গে তোমরা আমার কাঁঠাল বাড়িতে চলো। সেই কাঁঠাল বাড়িতে তোমরা ততদিন থাকবে যতদিন না ওই বনের সমস্যার সমাধান হচ্ছে। শেফার কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, আর মনের আনন্দে সবাই সেই কাঁঠাল বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।